স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কেবল কক্ষের ভেতরে নয়, খোলা মাঠেও ভোট গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে, তাগিদ দিচ্ছেন নির্বাচন কমিশনাররা। আর তারা বলছেন, ইসির অন্যতম কাজ দেশের মানুষের হারানো আস্থা পুনরুদ্ধার করা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন তারা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুরোদমে চলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি। এর অংশ হিসেবে তৈরি হয়েছে সাংবাদিকদের জন্য নীতিমালা। তবে এতে আপত্তি রয়েছে সাংবাদিকদের। নীতিমালায় সংশোধনের তাগিদ দিয়ে নির্বাচন কমিশনকে লিখিত দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি আলোচনা সভা হয়। সাংবাদিকরা বলেন, প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে ঢোকার নিয়ম পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করবে। ভোট গ্রহণের প্রতিবন্ধকতা তৈরি করলে আপনি আমাকে আইনের আওতায় আনছেন, কিন্তু আমি কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যিনি তৈরি করছেন তাকে কি আইনের আওতায় আনার কোনো বিষয় এখানে রাখা হয়েছে? হয়নি। আমরা সেই জায়গাগুলো আরো স্পষ্টীকরণের জন্য বলেছি। প্রিজাইডিং অফিসার উইল বি গাইডেড বাই হোয়াটএভার প্রভিশন গিভেন ইন দি নীতিমালা। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, সবার আস্থা অর্জন করা ইসির অন্যতম কাজ। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আছি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আস্থা পুনরুদ্ধার, সেই আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে এবং এটা পারস্পরিক, প্রতিটি প্রফেশন, প্রতিটি পেশা যার যার জন্য এটি কিন্তু জীবন জীবিকার আর একটা দিক। এদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেন নির্বাচন কমিশনাররা। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট, কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। একটা স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা সহায়ক হবে, ইনশাআল্লাহ সেটা হবে। গণমাধ্যম কর্মীদেরও আরো দায়িত্বশীল হতে হবে এমন আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। গ্রহণযোগ্য, সম্মানজনক এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা আবারও পুনঃস্থাপন করব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে কেউ আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলে তিনি কোনো সরকারি পদ কিংবা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমন বিধি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এই কথাই জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। দাবি না মানলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন অবস্থান অগণতান্ত্রিক। আর পিআরের নামে বিশৃঙ্খলা করে লাভ হবে না, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি নেতারা এসব কথাই বলছেন। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাহাস চলছেই। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের জনগণ রুখে দেবে। আপনারা যারা বলেন নির্বাচন হতে দেবে না, আপনাদের পক্ষ সম্ভব না, কারণ এদেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন, কিছুতেই লাভ হবে না। যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি, একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার প্রক্রিয়ায় যেসব বিষয়ে ঐক্যমত্য আসবে সেগুলো নিয়ে আগামী নির্বাচন হতে হবে। নির্বাচনে যান, আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নেন, নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন।
আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। শুধু রাজনীতি নয়, অন্যান্য ক্ষেত্রেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে দেশ এখনো গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের এখনো শঙ্কা কাটেনি। যারা এই নির্বাচনকে বানচাল করবার চেষ্টা করছে, আমি সরকারকে বলতে চাই, মেহরবানি করে তাদের স্বরূপটা দেশবাসীকে জানান। এটা যে প্রতি ফাঁসিবাদী শক্তি আমরা জানি। 1 বছর ধরে তারা নানা ছুটায় আবার তারা ফিরে আসার চেষ্টা করছে। তারেক রহমান দেশে ফেরার কথা জানালে ট্রাভেল ডকুমেন্টে সহায়তা করবে সরকার, এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি। সেটা সিদ্ধান্ত কিন্তু না, আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো, কিন্তু সিদ্ধান্ত কিন্তু তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে এখন যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমি দিতে পারবো। শেষ দিকে এসে আরও জমজমাট ডাকসু নির্বাচনের প্রচার। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া যাবে আর মাত্র 3 দিন। অঙ্গীকার আর প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। আছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও। সব মিলিয়ে উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের অপেক্ষায় ঢাবি শিক্ষার্থীরা। সকাল থেকে গভীর রাত, মধুর ক্যান্টিন, টিএসসি, কলা ভবন, সঙ্গে প্রতিটি হল আর অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবখানেই এখন ডাকসু ভোটের ডামাডোল। চলছে প্রার্থীদের বিরামহীন ছোটাছুটি, লিফলেট বিতরণ, পথসভা আর গণসংযোগে ব্যস্ত সবাই। প্রার্থীরা তুলে ধরছেন নিজেদের ইশতেহার, সবারই অঙ্গীকার একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস গড়তে লড়াই করে যাওয়ার। ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। যারা আসবে ভিপি, জিএস, এজিএস পদে বা গবেষণা কেন্দ্রে যারা এই পদে লড়তেছে, তারা যদি চেষ্টা করে তাহলে এই গবেষণার মানটা, মানে এই শতাংশটা আরও বাড়াইতে পারে। ফার্স্ট ইয়ারে ছোট একটা বেডের মধ্যে 2 জন মানুষ থাকতে হয়, বা খাবারের মানও একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ঠিক না। তো যারা এসব বিষয় নিয়ে কাজ করবে, আমরা 1 বছরে যাদেরকে খুব কাছাকাছি পাইছি এবং যারা সবসময় আমাদের সাথে পরিচিত ছিল, তাদেরকে আমরা ভোটটা দেওয়ার চেষ্টা করব। প্রথম বর্ষে ভর্তির পর হলে বৈধ একটি থাকার জায়গা সোনার হরিণ, গণরুম, গেস্টরুমের সংস্কৃতিও ভীতিকর। এছাড়া খাবারের মান নিয়েও শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। এসব বিষয় উঠে এসেছে সব প্রার্থীর ইশতেহারেই। নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ জানাচ্ছেন কোনো প্রার্থী। রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলের যে সকল ভাইয়েরা আছে, তারা দেখা যাচ্ছে যে টাকা দিয়ে লোক ভাড়া করে বহিরাগত এনে ক্যাম্পাসে তারপর হচ্ছে প্রচারণা চালাচ্ছে, তারপর হচ্ছে বিরিয়ানির প্যাকেট দিয়ে তারপর প্রচারণা চালাচ্ছে। এটা তো আসলে আমরা পারছি না, বা আসলে এটা দেখা যাচ্ছে যে নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন, যেই কারণে আমরা করছিও না, চেষ্টাও করছি না। 18টা হল, কাদের আধিপত্য বেশি সেটা একটু দেখতে পারেন, বা কাদের সংখ্যাটা বেশি। এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনে যারা আছেন, সেখানে কোন দল আধিপত্য বেশি, আশঙ্কা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে গেছে যে ইলেকশনকে কেন্দ্র করে কারচুপি হতে পারে, এখানে মেকানিজম হইতে পারে, ইঞ্জিনিয়ারিং হইতে পারে। নারীদের নিরাপদ অবাধ বিচরণ নিশ্চিত করতে চায় ছাত্রদল সমর্থিত প্যানেল। তারা বলছেন ডাকসুর সঙ্গে জাতীয় নির্বাচনও জড়িত। শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর পরিবেশ দিতে চাই, যেখানে ভয়ের সংস্কৃতি থাকবে না, যেখানে হচ্ছে যে গণরুম, গেস্টরুমের কোনো কালচার কোনোভাবেই আর এটার পুনরাবৃত্তি ঘটবে না। শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা বসবাস করতে পারবো। কোনো জুনিয়র ভুগবে না কোনো সিনিয়র থেকে হচ্ছে যে ধমক দেবে, এবং কোনো সিনিয়রও ভুগবে না জুনিয়র তার সাথে অসদাচরণ করবে। সবকিছু মিলে একটা মেলবন্ধন পরিবেশ আয়োজন হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচন এবং আমাদের ইশতেহারের মধ্য দিয়ে। গণতন্ত্রের যে চর্চা, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে এখন ডাকসু নির্বাচন, এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। এই ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চাবে, যারা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করবে, তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে। এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল, ফাতিমা তাসিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।
তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের এই প্রচার চালানোর শেষ সময় রোববার রাত 10টা পর্যন্ত। সব মিলিয়ে নির্বাচনী প্রচারণা জমে ওঠায় উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটার ও প্রার্থীদের মাঝে। প্রার্থীদের ইশতেহার ভোটারদের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারলো তা জানা যাবে 9 সেপ্টেম্বর ভোটের মধ্য দিয়েই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $240 বিলিয়ন, টাকার অঙ্কে প্রায় 29 লাখ কোটি টাকা, যা দিয়ে বাংলাদেশে 3টিরও বেশি বাজেট করা সম্ভব। ঢাকা সফরে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআই চেয়ারপারসন জানালেন, বাংলাদেশ থেকে এখনও দুর্নীতি পুরোপুরি বিলীন হয়নি। জুলাই অভ্যুত্থানের পর দুর্নীতি কমলেও উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠায় বাড়ছে উদ্বেগ। জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে এখনো থামেনি দুর্নীতির ঘোড়াদৌড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে দেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। সম্প্রতি লন্ডনে টিআইবির উদ্যোগে প্রায় 185 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। এখন তা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে আনা জরুরি, এমন মন্তব্য করেছেন ঢাকায় সফররত টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। 16 billion a year were stolen during 15 years. Why is that extremely important? Because when you have a country where public money is stolen, তবে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে তা তদন্তাধীন বলেও জানান টিআই চেয়ারপারসন। তবে টিআইবি কিভাবে সংস্কার কমিশনে যুক্ত হতে পারে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। to comment on or not comment on allegations or cases or investigations that are ongoing. What I am simply saying as a general principle is that in every country worldwide we need to have investigations. নির্দিষ্ট তথ্য নির্ভর গবেষণার মাধ্যমে টিআইবি তার যে ভূমিকা সেটা অব্যাহত রেখেছে। আমরা জানি যে আমাদের উপর অসন্তোষ বর্তমান সরকারের কোনো মহল থেকে আছে। টিআই চেয়ারপারসন আরো বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের উপর মব ভায়োলেন্সের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন তারা। Obviously very concerning to us in every country where journalists and civil society activists and ordinary citizens are facing this violence. 3 দিনের সফরে সোমবার ঢাকায় আসেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইয়ের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। 2023 সালে চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। কক্সবাজারে স্থানীয় সাংবাদিকের মৃত্যু জন্ম দিয়েছে রহস্যের। বৃহস্পতিবার সকালে শৈবাল পয়েন্টে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আর এই ঘটনা ঘিরে স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোক এবং আতঙ্ক। এদিকে পরিবারের অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার জেরে রোহিঙ্গারা তাকে হত্যা করেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি স্বজনদের। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র শৈবাল পয়েন্ট। সৈকত লাগোয়া গাছের ঢালে ঝুলছে কারো দেহ। পরে পুলিশ মরদেহটি স্থানীয় সাংবাদিক নুরুল আমিনের বলে নিশ্চিত করে। তার বাড়ি উখিয়ার বালুখালীতে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় কক্সবাজার সদর থানা পুলিশ। ঘটনাস্থলে আসি, তখন দেখতে পাই যে ঝুলন্ত অবস্থায় আছে একটা ঝাউ গাছের সাথে। পরে যে স্থানীয় লোকদের সহায়তায় লাশ নামাইছে এবং সুরক্ষা করছে। এদিকে পরিবারের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে রোহিঙ্গারা হত্যা করেছে নুরুল আমিনকে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। তখন মূলত ঘটনা আর ভাই ভিতরে যে মাই আর বাবু মারক, ভাই মারক, আর জন মারক, বন্ধু মারক, যে মারি মারক, ইয়া যাচাই করে সঠিক বিচার গান আইসাই আইলার আইনের আন পাইতারা রানো। আর পরে ক্যাম্পার মাইছে আজি যা বলি হ ক্যাম্পার ইতে অতঙ্ক যে বলি আর মনে জানাও ইয়ে হয়ে হদারা ফিরিয়ে আনবে না হলে বলতে হয়ে মানে এটা হদারার জীবন বাঁচে নাই। আমাদের মনে হচ্ছে যে এটা আত্মহত্যা না হত্যা। আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা যেহেতু সাংবাদিকতা আছি, আমাদের কোনো নিরাপত্তা নেই।
স্থানীয়রা বলছেন ব্যক্তিগতভাবে প্রতিবাদী যুবক ছিলেন আমিন। তার মৃত্যুর কয়েকদিন আগের একটি ভিডিওতে তিনি বলেন, থানার বিরুদ্ধে লেখালেখির কারণে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। আমরা শুধু আত্মহত্যা করব, আমাদের যদি আমি আত্মহত্যা বা কোনো কিছুর সাথে সংক্ষিপ্ত হই, আমার শুধু এই দায়ভার থাকবে ওকে থানার পুলিশের কারণে আমি আত্মহত্যা করব। এদিকে একের পর এক অপমৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শহরকে নিরাপদ রাখতে পুলিশের আরো কঠোর হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে দেশে 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 363 জন। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবছর ডেঙ্গুতে অন্তত 130 জনের মৃত্যু হয়েছে, আর তাদের মধ্যে 71 জন পুরুষ এবং 59 জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন 33,309 জন। ভয় আছে, তাই দরজা বন্ধ করে চলছে কারখানা। অনেকে আবার অভিযানের ভয়ে কারখানাতেই রেখেছেন চোরাই পথ। বলছি অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর কথা। আশ্চর্যের বিষয়, গ্যাসের মূল পাইপ ফুটো করে বিপজ্জনকভাবে পানির পাইপ দিয়ে নেওয়া হয়েছে এসব গ্যাসের লাইন। রাইবাল জিকুর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। একটু খোলেন, কথা বলবো। বস্তির সাথে পাল্লা দিয়ে রাজধানী জুড়ে গড়ে ওঠা ছোট বড় ওয়াশিং কারখানাগুলো মেতেছে গ্যাস চুরির মহোৎসবে। বসতবাড়ির গ্যাস লাইন চুরি করে দেধারসে চলছে এসব কারখানার মেশিন। নিউজ 24-এর উপস্থিতি টের পেয়ে বন্ধ করে দেয় কারখানার কাজ, বিচ্ছিন্ন করে গ্যাসের সংযোগ। এই যেই সংযোগটি দেখছেন এটা আসলে এখানে বসানো ছিল, এখান থেকে সেই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে, যেটি হলো পাশের একটি প্লট থেকে গ্যাসের লাইন ফুটো করে পাইপের মাধ্যমে এই গ্যাসের সংযোগটি পুরোটা এখানে নিয়ে আসা হয়েছে। পানির পাইপ দিয়ে নেওয়া চোরাই পদ্ধতিতে গ্যাস সংযোগ নেওয়ার কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন তারা। মিথ্যা কথা বললেন কেন যে পানির এটা? এখনো মিথ্যা কথা বলতেছেন? কি ধরা খাওয়ার পরও মিথ্যা কথা বলতেছেন? এটা বলতেছি এখানে, আমি দেখছি এখানে। দেখছি না, আমার কথা শুনুন, আমার কথা আমি বলতেছি। এটা কোথা থেকে লাইন আছে আমি বলতে পারি না। ব্যবহার করেন বলছেন না, এটা ব্যবহার করেন পানি। যখন পানির সংকট হয় তখন এটা দিয়ে পানি দিয়ে ব্যবহার করেন। এটা কি পানির? বলেন, এটা কি পানির? না। কি আছে? কিসের গন্ধ আসছে? এই ধরনের তালা আসলে বাহির থেকে মেরে দিয়ে ভেতরে পুরো দমে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এই দেলোয়ার ভাই, অভিযানের ভয়ে কারখানাগুলোর পেছনে রাখা হয়েছে চোরাই পথ। রাজধানীর ইস্টার্ন হাউজিং এর 56টি ওয়াশিং কারখানার চিত্র যেন একই। অনেকেই অকপটে স্বীকার করেন গ্যাস চুরির কথা। সংযোগ আছে, কিন্তু আমাদের সিলিন্ডারও চলে আসলে ওইভাবে পারমিশন পাই না। বিশেষজ্ঞরা বলছেন সংস্থাগুলোর দুর্নীতি, উদাসীনতা ও জবাবদিহিতার অভাবেই দিন দিন বাড়ছে গ্যাস চুরির প্রবণতা। সেই গ্যাস সংযোগ কখন এইরকম সংযোগ দেওয়া যায় যখন এইসব গ্যাস সংযোগ নজরদারির আওতায় থাকে না, যখন এইসব সংযোগগুলো অ্যালাউ করে ওই তিতাসেরই কর্মচারী কর্মকর্তারা, তখন আরও বেশি বেপরোয়া হয়ে। এমন চুরি বন্ধে পুলিশ, সিটি কর্পোরেশন, গ্যাস কোম্পানির নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন তারা। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। টাকা দিলেই মিলছে অনুমতিপত্র। সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র বিএলসি নবায়নে নির্ধারিত রাজস্ব ফির 40 গুণ বেশি অর্থ যাচ্ছে বন বিভাগ আর সিন্ডিকেটের পকেটে। অনিয়ম আর ঘুষে দিশেহারা বনজীবীরা, এমনকি কর্মকর্তাদের বদলি বাণিজ্য এখন সবারই জানা। আর যার প্রভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বদলিকৃত বন কর্মকর্তারাও। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায় সারা আশ্বাস বন সংরক্ষকের। রফিক আলীর ক্যামেরায় সুন্দরবন নিয়ে মাকসুদ রহমানের 5 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 4র্থ পর্ব। গেজেট অনুযায়ী সুন্দরবনে জেলে বাওয়ালীদের প্রবেশের বিএলসি নবায়নে প্রতি 10 কুইন্টালকে 1 ইউনিট ধরে 10 টাকা রাজস্ব আদায় করার কথা। সেই হিসেবে প্রতি 25 মণ ধারণ ক্ষমতার একটি নৌকার জন্য দিতে হবে 15 টাকা। বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা নৌকা প্রতি আদায় করছেন 600 থেকে 1200 টাকা। প্রায় 40 গুণ বেশি টাকা দিয়ে বিএলসি নবায়ন করলেও ভয়ে মুখ খুলতে চান না জেলেরা। আপনাদের কত লাগছে 8টা নৌকা? আমার 4000 টাকা দিয়েছিলাম একটা। শুনেছি যে ওই 1000 টাকা 1200 টাকা পর্যন্ত নাকি লাগে। আসলে অন্য স্টেশনে হয়, আমাদের স্টেশনে গেছে আপনার মানে গাড়ি থাকে তো রাস্তাঘাট ভাবছে, এজন্য আমাদের ওখানে একটু কম নেয় সবসময়।
চলতি বছরে পশ্চিম সুন্দরবনে বিএলসি নবায়ন হয়েছে 5,873টি। এতে ঘুষ আদায় হচ্ছে কোটি টাকা। যেখানে ফি মাত্র 10 টাকা 16 টাকা, সেখানে 700, 1000, 1200 টাকা পর্যন্ত দিয়েছে। তার মানে এই যে বিপুল অঙ্কের একটা অর্থ বাণিজ্য, যদি আপনি হিসাব করেন এটা কোটি টাকা ছাড়িয়েছে। জনগণের পক্ষে দেখভালের জন্য ফরেস্ট বিভাগ তাদের আরও বেশি রেসপন্সিভ হইতে হবে এবং তাদের এই বিদ্যমান বাস্তবতাকে মাথায় নিয়ে তাদের নতুন করে মেকানিজম সাজাতে হবে। অভিযোগ পেলে ব্যবস্থা না হবে এমন সরল জবাব পশ্চিম বন বিভাগের এই কর্মকর্তার। স্বীকার করলেন বিএলসি নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও। যখনই বিএলসি নবায়নে এরকম কোনো অনিয়ম কেউ যদি আমাকে বলে, আমি সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি কতদূর বদলি করব? সুন্দরবন পূর্ব, পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব তার ভিতরে কিন্তু কিছু কিছু এমনও হতে হয় যে সুন্দরবন থেকেই তাকে উঠিয়ে নেওয়ার কখনো সময় হয়ে যায়। তো সেটি সেন্ট্রালি এটি আমরা আলাপ করে আমরা এই ধরনের ইয়েগুলো করছি। বিশেষজ্ঞরা বলছেন 5 আগস্টের ব্যাপক দুর্নীতি ও বদলিজনিত কারণে বন বিভাগের নিয়ন্ত্রণ নষ্ট হয়েছে। একটা বনকর্মী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যেই ফিগার বা যেই কমান্ডিং ভয়েসটা থাকার কথা বা যে কন্ট্রোলিং পাওয়ারটা থাকার কথা, সেটা তো টোটালি থাকতেছে না। কারণ আপনি ঘুষের মাধ্যমে একজনকে বদলি করে ওইখানে আনতেছেন, তো স্বাভাবিকভাবে তার তো টার্গেট থাকবে যে সে কিভাবে তার ওই দেয়া টাকাগুলি তুলে নেবে। বন সংরক্ষণ ও বন বিভাগের ঘুষ বাণিজ্য বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সুন্দরবনবাসী। মাকসুদুর রহমান, নিউজ 24, খুলনা। নিজেদের মোট ঋণের 85%ই এস আলমকে দিয়ে এখন দেউলিয়া হবার পথে গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকটি থেকে নামে বেনামে 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম। এই তথ্য জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান নুরুল আমিন। আর দেউলিয়াত্ব থেকে বাঁচতে তাই বাংলাদেশ ব্যাংকের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি গ্লোবাল ইসলামী। তবে মার্জারে থাকতে রাজি নয় এস আলমের থাবায় ডুবতে বসা আরেক ব্যাংক SIBL। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ব্যাংকটির কর্মকর্তারা। ব্যাংক থেকেও এস আলমের কবলে পড়ে ডুবতে বসেছে সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর সাথে সংকটে থাকা এক্সিম সহ মোট 5 ব্যাংককে একীভূত করতে ধারাবাহিক আলোচনার শেষ দিনে SIBL ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সাথে বৈঠকে বসে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার সকালে গভর্নরের সাথে অনলাইনে বৈঠক হয় গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে। আলোচনা শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, তার ব্যাংক থেকে নামে বেনামে 12,000 কোটি টাকা তুলে নিয়েছে এস আলম, যা ব্যাংকের মোট ঋণের 85%। ফলে গ্লোবাল ইসলামী ব্যাংকের এখন ঘুরে দাঁড়াতে সংগ্রাম করতে হচ্ছে। তাই বাংলাদেশ ব্যাংকের যে কোনো সিদ্ধান্তে মানতে রাজি তারা। যে কোনো একটা রেজুলেশনে সম্মতি দিয়েছি, যদি ক্যাপিটালাইজ করেন, সরকার টাকা দেন বা সেন্ট্রাল ব্যাংক টাকা দেন, তাহলে এককভাবে আমরা স্ট্যান্ড অ্যালোন দাঁড়াতে পারবো কিনা সেটা তুলে ধরা হয়েছে। এখন বিচার বিবেচনাটা ওনারা করবেন। এখানে যে রিজলিউশন সেটার সঙ্গে আমরা একমত, সেটা কি মার্জার না অ্যাকুইজিশন নাকি রিক্যাপিটালাইজেশন না অন্য কোনো কিছু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তবে আপনারা নিশ্চিন্ত থাকেন, আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবে না, চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হবে না, এবং এই ব্যাংকগুলো চালানোর জন্য সরকার বাংলাদেশ ব্যাংক মিলে এই আমানতকারীদের জন্য এই স্বার্থে এই কাজগুলো করবে। বিকালে গভর্নরের সাথে মিটিং করতে পুরো পরিচালনা পর্ষদ নিয়ে হাজির হয় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL। তবে একীভূতকরণ নয়, নিজেদের আর্থিক সক্ষমতা তুলে ধরা হয়েছে বৈঠকে, এমনটাই জানান ব্যাংকের চেয়ারম্যান। আমাদের এস আলমের এক্সপোজার এই মুহূর্তে 6,000 কোটি টাকার একটু বেশি। এটা খুব বড় এক্সপোজার না অন্যান্য ব্যাংকের তুলনায়, তো আমরা এটা ওভারকাম করতে পারবো এবং এর বিপরীতে আমাদের যথেষ্ট কোলাটারাল আছে। তো আমরা কেন মার্জিংয়ে যাব? আমাদের ব্যাংকের অবস্থা খারাপ না, বুঝছেন ব্যাপারটা? উই ডোন্ট এগ্রি টু গো টু মার্জিং। এর আগে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে বৈঠক হয় ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এবং এক্সিম ব্যাংকের। এতে বাংলাদেশ ব্যাংকের সাথে একীভূত হতে একমত পোষণ করে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তবে ঘুরে দাঁড়াতে 2 বছর সময় চেয়েছে এক্সিম ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। একবার ব্যবহার্য 17টি প্লাস্টিক পণ্যের পরিবেশ বান্ধব বিকল্প পণ্য উদ্ভাবনে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে পরিবেশ অধিদপ্তর, যার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন পণ্যের পাশাপাশি আধুনিক ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনাও গড়ে তোলা হবে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন SME ফাউন্ডেশনের চেয়ারম্যান।
প্রতি বছর 9,77,000 টন বর্জ্য তৈরি হয় দেশে। এর মধ্যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ 85 থেকে 90,000 টন, যার বড় অংশই পুনর্ব্যবহার্য না হওয়ায় মিশে যাচ্ছে পরিবেশে, দূষিত হচ্ছে পরিবেশ। এমন 17টি একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে চায় সরকার, কিন্তু এসব পণ্যের বিকল্প কি হবে সে বিষয়ে ধারণা তৈরিতেই এই আয়োজন। জন্য আমরা বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়াকে সলিসিট করে আমরা সিলেক্ট করে তাদেরকে অ্যাওয়ার্ড করব, তাদেরকে অ্যাক্সিলারেশন, মেন্টরশিপ এবং প্রোটোটাইপ সাপোর্ট করব। প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্প তৈরিতে 25 জন উদ্ভাবককে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজনের চিন্তা করছে পরিবেশ অধিদপ্তর। আমরা চাই প্লাস্টিক বর্জ্য যেন আর পরিবেশের জন্য হুমকি না হয়ে বরঞ্চ একটি অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনেডো এবং নরওয়ে সরকারের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তাদের আশা বিকল্প পণ্য তৈরির পাশাপাশি গবেষণার মাধ্যমে আধুনিক ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনার ধারণাও পাওয়া যাবে। বৃহস্পতিবার পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন SMEF এর চেয়ারম্যান। 17টা আইটেম হয়তো ওনারা ফেজে রেকমেন্ড করবেন, যেটা আমরা আলটিমেটলি হয়তো বন্ধ করে দিব এবং ওইটার অল্টারনেটিভগুলি নিয়ে আমরা হয়তো কাজ করব। তো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হবে এবং মনে হয় আমরা সবাই যদি রেসপন্সিবলি করতে পারি তাহলে আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জলবায়ুর জন্য এবং আমাদের সবার স্বাস্থ্যের জন্য এটা অনেক অনেক হেল্পফুল হবে আর কি আমাদের টিকে থাকার জন্য। আর এরপর যদি যে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা বলি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য না, শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা তো আমাদের জন্য এখন প্রয়োজন। এসএমই ফাউন্ডেশন এই উদ্যোগে অংশীদার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, নতুন অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হবে বলে জানান বক্তারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হলেন সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদ ভোট পেয়েছেন মাত্র 34টি, যেখানে মিঠুন ভোট পেয়েছেন 154টি। এদিকে বাতিল করা হয়েছে 2টি ভোট। কোয়াবের নির্বাচন কেন্দ্র করে সকাল থেকে উৎসবের আমেজ ছিল বিসিবিতে, আর ভোটারদের প্রত্যাশা নতুন সভাপতি কাজ করবেন ক্রিকেটারদের স্বার্থ রক্ষাতেই। মিরপুরের একাডেমিতে ক্রিকেটারদের মিলন মেলা, যেখানে আলাদাভাবে আলো ছড়িয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। দুজনই ভোট দিয়েছেন সভাপতি নির্বাচনে। কোয়াবের সভাপতি পদে জয়ী হওয়া মোহাম্মদ মিঠুন পেয়েছেন 154 ভোট। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা সেলিম শাহেদ পেয়েছেন মাত্র 34 ভোট। 2টি ভোট বাতিল হয়েছে। এবারের নির্বাচনে ভোট পড়ে মোট 190টি। কোয়াবের দায়িত্ব নিয়ে মিঠুন জানালেন, পরিবর্তন আনবেন অনেক কিছুতে, তবে সেটি ধাপে ধাপে। আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না। আমরা সিনিয়র হোক, জুনিয়র হোক, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্লেয়াররা যদি এইভাবে আমরা মাঝে মাঝে একসাথে হতে পারি বিভিন্ন প্রোগ্রামে, তাহলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। ক্রিকেটের যেই সার্কেলটা এটা অনেক বড় হবে। সহসভাপতি পদ পাওয়া নুরুল হাসান সোহান ও কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া সাবেক নারী ক্রিকেটার রুমানাও জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা। ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আছি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা জেলাভিত্তিক ডিভিশন যারা রয়েছে, এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। সাবেক অধিনায়ক তামিম ইকবালের আশা, কোয়াবের মাধ্যমে দূর হবে ক্রিকেটারদের সমস্যা। ক্রিকেট ক্যারিয়ার লাস্ট 15-16 বছরে তো এটা দেখতে পারি না, বাট আজকে আমার কাছে মনে হয় উইটনেস করে আমি নিজেও অনেক খুশি। মনে হয় সিনিয়র ক্রিকেটাররা, এমনও ক্রিকেটার আসছে যার সাথে আমার লাইফের ফার্স্ট টাইম দেখা হয়েছে, যারা অনেক ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার। তো এটা সুন্দর কার্নিভালের মতো হলো, উইচ ইজ নাইস থিং। আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। শুধু যুক্তরাষ্ট্র থেকে ভোট দিতে আসেন সরোয়ার্দী শুভ, জানান কোয়াবের কাছ থেকে তার চাওয়া। এদিকে বিসিবিতে চলছে ভোটের হাওয়া। আগামী মাসে অনুষ্ঠিত হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।